হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, ইন্ডিয়াজ ইকোনমিক প্ল্যানিং ক্যান নট বি সেড টু। তো ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা সেটাকে কি বলা যায় না, তার বৈশিষ্ট্য নয় কোনটা? সঠিক উত্তর হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ নয়। নেক্সট, ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই। ইকোনমিক সার্ভে এটা কে পাবলিশ করে? ইকোনমিক সার্ভে অর্থাৎ বিগত এক বছরে বিভিন্ন যে অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনীতিতে হয়েছে, সেই এক বছরের যে দলিল সেটাকে বলা হয় ইকোনমিক সার্ভে। তো সেটা কে পাবলিশ করে? সঠিক উত্তর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইকোনমিক সার্ভে পাবলিশ করে। নেক্সট, ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট প্রডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট কনজিউমার অ্যান্ড ইম্পোর্টার অফ হুইচ অফ দি ফলোইং ক্রপস। তো ভারতবর্ষে এটা সবচেয়ে বেশি প্রডিউস হয়, সবচেয়ে বেশি কনজিউম হয় এবং এক্সপোর্ট হয়, সেটা এর মধ্যে কোন ফসলটা কথা বলা হচ্ছে? তো এটা সঠিক উত্তর হচ্ছে পালসেস বা ডাল। ডাল জাতীয় যে খাদ্যশস্য সেটা ভারতবর্ষেই সবচেয়ে বেশি উৎপাদিত হয়, ভারতবর্ষেই সবচেয়ে বেশি এখানে ব্যবহৃত হয় বা খাদ্যদ্রব্যটা খাওয়া হয়, এটা সবচেয়ে বেশি, এবং এক্সপোর্টও করা হয় এখান থেকে প্রচুর পরিমাণে। তো পালসেস সঠিক উত্তর। নেক্সট, which of the an example of passive investment instrument? তো এটা প্যাসিভ ইনভেস্টমেন্ট। এখানে যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে, প্যাসিভ ইনভেস্টমেন্ট কোনটা? তো এটা হচ্ছে গোল্ড ইটিএফ। ইটিএফ এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। তো এক্ষেত্রে ইটিএফ এর বিষয়টা একটু বলা প্রয়োজন। সেটা হচ্ছে এখানে বাস্কেট অফ বন্ডস থাকে, একসাথে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বন্ড থাকে, পার্টিকুলার কোনো একটাতে ইনভেস্ট করা হয় না, বাস্কেট অফ বন্ডস বলা হয়। একটা বাস্কেটের মধ্যে অনেক ধরনের অনেক কোম্পানির সেই বন্ডগুলো থাকে। তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় ইটিএফ, ইটিএফ ইনভেস্টমেন্ট। তো সেক্ষেত্রে রিস্কটা অনেক কম থাকে, যেহেতু একটা কোম্পানির ক্ষেত্রে সেটা যদি মার্কেট কমা বাড়া হয়, সেক্ষেত্রে অন্য কোম্পানিগুলো কিন্তু সেটা ভালো পজিশনেও থাকতে পারে। তো এই যে বিষয়টা ইটিএফ, ওটা কোনো পার্টিকুলার এক জায়গাতে ইনভেস্টমেন্ট না করে বাস্কেট অফ বন্ডসের অনেকগুলো বন্ডসের মধ্যে থেকে ইনভেস্ট করা হলো। তো এইটাকে বলা হয় ইটিএফ। এবং গোল্ড ইটিএফ এটা কিন্তু একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট। নেক্সট, a persistent fall in the general price level of goods and service is known as। তো এখানে বলা হচ্ছে কি, গুডস অ্যান্ড সার্ভিস, দ্রব্য এবং সেবা, তার যদি পারসিস্টেন্ট ফল হয়, প্রাইস লেভেলে যদি পারসিস্টেন্ট ফল হয়, দীর্ঘস্থায়ী একদম পরপর যদি হতেই থাকে ফল, কমতেই থাকে দ্রব্যের দাম, তাহলে সেটাকে কি বলা হবে? তাহলে অবশ্যই সেটা মন্দা, অর্থাৎ এখানে সঠিক উত্তর ডিফ্লেশন। নেক্সট, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? তো ভারতবর্ষের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? তো এখানে অবশ্যই প্রাইম মিনিস্টার। নেক্সট, দ্য 1 রুপি নোট বিয়ার্স দ্য সিগনেচার অফ। 1 টাকার নোটে কার সিগনেচার থাকে? তো অবশ্যই এটা ফাইন্যান্স সেক্রেটারি। ফাইন্যান্স সেক্রেটারি সিগনেচার থাকে 1 টাকার নোটে। হুইচ অফ দ্য ফলোইং উইল নট সাম আন্ডার দ্য প্রপোজড জিএসটি ইন ইন্ডিয়া? তো এর মধ্যে জিএসটির আন্ডারে পড়ছে না কোনটা? জিএসটির আন্ডারে পড়ছে না কোনটা? এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা পেট্রোলিয়াম প্রোডাক্টস কিন্তু জিএসটির আন্ডারে পড়ছে না। নেক্সট, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ওয়াজ বরোড ফ্রম। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর রাশিয়া থেকে। হু ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার কে? কার সাথে ভারত সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করে থাকে? সঠিক উত্তর চায়না, চীনের সাথে, যদিও বর্তমানে এটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে দেওয়া হচ্ছে।
ইন হুইচ ইয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ? খুব গুরুত্বপূর্ণ। এনডিসি কবে কত সালে তৈরি হয়েছিল? সঠিক উত্তর 1952। নেক্সট, দ্য ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ সেট আপ ইন? তো এটা তৈরি হয়েছিল 1966 সালে। Which of the following is or are immediate objective of the population policy of 2020? তো 2020 পপুলেশন পলিসির এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সেটা কি? সেটা হচ্ছে meet the need of contraception, meet the need of health infrastructure, need of health personnel, সবকটাই এখানে সঠিক। তো সঠিক উত্তর অপশন ডি। নেক্সট, র্যাঙ্ক অফ গ্রোথ ইন হিন্দু রেট অফ গ্রোথ ইজ লাইজড অ্যাট? খুব গুরুত্বপূর্ণ। হিন্দু রেট অফ গ্রোথ কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি হলে সেটা হিন্দু রেট অফ গ্রোথ বলা হয়? এটা হচ্ছে 3.5%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, দ্য বুক প্ল্যানিং ইকোনমি ফর ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই? এই বইটা কে রচনা করেছিলেন? সঠিক উত্তর এম বিশ্বেশ্বরাইয়া। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নীতি আয়োগ? নীতি আয়োগের ফুল ফর্মটা কি? সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আনফেয়ার ট্রেড প্র্যাকটিস এটা কোন আইনে মধ্যে রয়েছে? এটা রয়েছে এমআরটিপি অ্যাক্টের মধ্যে। অসাধু ব্যবসা এ সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এমআরটিপি অ্যাক্টের মধ্যে। নেক্সট, মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু? তো এটা কিছুটা অনুমান করা যেতে পারে যে ফাইবারের কথা বলা হচ্ছে, সুতরাং এটা টেক্সটাইল সংক্রান্ত বিষয় হতে পারে। তো মাল্টি ফাইবার এগ্রিমেন্ট এটা টেক্সটাইল বা বস্ত্রবয়ন শিল্পের সঙ্গে জড়িত একটা বিষয়। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ কারেক্ট? এখানে সঠিক কম্বিনেশন কোনটা? একটাই সঠিক কম্বিনেশন রয়েছে। তো এখানে সঠিক কম্বিনেশনটা হচ্ছে আরবিআই লং টার্ম লোন। আরবিআই কিন্তু লং টার্ম লোন দিয়ে থাকে বিভিন্ন ব্যাংকগুলিকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট গ্লোবালাইজেশন ইজ নট কারেক্ট? গ্লোবালাইজেশন সম্পর্কে কারেক্ট নয় কোনটা? এখানে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে নট হবে না। গ্লোবালাইজেশন সম্পর্কে সঠিক কোনটা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ওপেন ইকোনমিক্স উইথ ট্রেড লিবারালাইজেশন। ওপেন ইকোনমি কোনটা? যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বাধা নেই, ওপেন ইকোনমি, এবং সেখানে লিবারালাইজেশন দেখতে পাওয়া যায়, বাণিজ্যের উদারীকরণ দেখতে পাওয়া যায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অবজেক্টিভ অফ 12th 5-year প্ল্যান অফ ইন্ডিয়া? 12তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তার উদ্দেশ্যটা কি ছিল? এখানে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সঠিক উত্তর খুব গুরুত্বপূর্ণ, ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এটা ছিল 12th 5-year প্ল্যানের মূল উদ্দেশ্য। নেক্সট, ইন্ডিয়ান ইকোনমিজ, ইন্ডিয়ান ইকোনমি কি ধরনের? খুব সিম্পল উত্তর, মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি। ভারতের অর্থব্যবস্থা মিশ্র প্রকৃতির। মিক্সড ইকোনমি মিনস অ্যান ইকোনমি হোয়ার, তো মিক্সড ইকোনমি বলতে কি ধরনের ইকোনমির কথা বোঝায়? যেখানে সঠিক উত্তর অপশন বি, কো এক্সিস্টেন্স অফ পাবলিক সেক্টর উইথ প্রাইভেট সেক্টর। একই সাথে পাবলিক সেক্টরও থাকবে, আবার প্রাইভেট সেক্টরও থাকবে, এটাকে বলা হবে মিক্সড ইকোনমি। নেক্সট, হুইজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, প্রশ্নটা রিপিট হয়েছে, এখানে সঠিক উত্তর প্রাইম মিনিস্টার। ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন?
প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে হন, কে হয়ে থাকেন সাধারণত? এটা হচ্ছে হোল্ডস দ্য র্যাঙ্ক অফ ক্যাবিনেট মিনিস্ট্রি, অর্থাৎ যিনি কিনা ডেপুটি চেয়ারম্যান হবেন তার র্যাঙ্কটা হচ্ছে একজন ক্যাবিনেট মিনিস্টারের যে র্যাঙ্ক সেই হচ্ছে তার পদমর্যাদা। দ্য সেকেন্ড 5-year প্ল্যান লেড মোর স্ট্রেস অন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পের উপর কিন্তু এখানে সবচেয়ে বেশি জোর স্থাপন করা হয়েছিল। নেক্সট, রোলিং প্ল্যান ইজ এ প্ল্যান ফর, রোলিং প্ল্যান কি ধরনের প্ল্যান? তো এটা অবশ্যই 1 বছরের জন্য যে প্ল্যান সেটা হচ্ছে রোলিং প্ল্যান। নেক্সট, রোলিং প্ল্যান ওয়াজ ডিজাইন্ড ফর দ্য পিরিয়ড অফ, রোলিং প্ল্যান কোন সময়ের জন্য করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, 78 থেকে 83 সাল এই সময় পর্যন্ত রোলিং প্ল্যানের সময়কাল করা হয়েছিল। জনতা সরকার আসার পর প্রথমবার অকংগ্রেসি সরকার, জনতা সরকার আসার পর এই রোলিং প্ল্যানটা করেছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে, কিন্তু 1980-তে সরকার পড়ে যাওয়ার পর আবারও কিন্তু 81 থেকে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ফিরে আসে। তো রোলিং প্ল্যানের সময় পিরিয়ড ছিল 78 থেকে 83 সাল, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, মেজর অবজেক্টিভ অফ 31st 5-year প্ল্যান ওয়াজ, আচ্ছা এটা 31st হবে না, এটা থার্ড 5-year প্ল্যান হবে, থার্ড হবে। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল? তো ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়, দ্বিতীয়তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়, তৃতীয়তে কিন্তু আবার এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়। যদিও বিভিন্ন কারণে ভারতের অর্থনীতি বিপর্যস্ত হয়েছিল এবং এই টার্গেট কিন্তু ফুলফিল করা যায়নি। নেক্সট, মেজর পোর্শন অফ ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ইজ ইন, ভারতবর্ষে অধিকাংশ মানুষ কোন সেক্টরের সাথে যুক্ত আছেন, কোন সেক্টরের কার্যকলাপের সাথে যুক্ত আছেন? টার্সিয়ারি, প্রাইভেট, পাবলিক, সেকেন্ডারি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে প্রাইভেট সেক্টর হবে, কারণ টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে আয়টা সব থেকে বেশি হয়। ভারতের অধিক পরিমাণ জনসংখ্যা কিন্তু প্রথম সেক্টরে নিয়োজিত, মনে রাখতে হবে, এবং আয় সব থেকে বেশি হয় টোটাল, সেটা কিন্তু টার্সিয়ারি সেক্টর থেকে হয়, সেখানে মানুষের সংখ্যা তুলনায় আয়টা কিন্তু বেশি। আচ্ছা, এখানে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু অবশ্যই প্রাইভেট সেক্টর হবে, কারণ পাবলিক সেক্টর সরকারি ক্ষেত্রে নিযুক্তের সংখ্যা অনেকটাই কম, প্রাইভেট সেক্টরে মানুষের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। সঠিক উত্তর অপশন বি। নেক্সট, প্ল্যানিং ইন ইন্ডিয়া ডেরিভার্স ইটস অবজেক্টিভ ফ্রম, তো প্ল্যানিং এই বিষয়টা, এর উদ্দেশ্যটা কোন জায়গা থেকে এসেছে, ভারতবর্ষে কোন জায়গা থেকে এটা এসেছে? তো এটা এসেছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে রাষ্ট্র চালাতে হবে, তো সেখানে ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে, মানুষের কল্যাণের কথা বলা হয়েছে, তো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এই প্ল্যানিংয়ের বিষয়টা এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একই সাথে ইকোনমি এবং পলিটি থেকেও এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। ইকোনমিক প্ল্যানিং যে সাবজেক্ট ইন, ইকোনমিক প্ল্যানিং অর্থনৈতিক পরিকল্পনা, এটা কোন সাবজেক্টে রয়েছে? কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট নাকি স্পেশাল লিস্ট? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু রয়েছে কনকারেন্ট লিস্টের মধ্যে। নেক্সট, দ্য কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টর, এগ্রিকালচার সেক্টরের যে ভূমিকা, যে কন্ট্রিবিউশন, সেটা কি হচ্ছে? সেটা কিন্তু ডিক্রিজ করছে, ধীরে ধীরে এগ্রিকালচারের সেক্টরটা ডিক্রিজ করছে, আর থার্ড সেক্টরটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউস বাই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ধারণাটা কে প্রবর্তন করছেন? রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, কিন্তু ভারতবর্ষে কে প্রবর্তন করছেন? জওহরলাল নেহেরু। স্ট্র্যাটেজি অফ রোলিং প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড বাই, রোলিং প্ল্যান এই ধারণাটা কে অ্যাডপ্ট করেছিলেন? সঠিক উত্তর এখানে মোরারজি দেশাই। মোরারজি দেশাই 1978 সালে ক্ষমতায় আসছেন এরা, জনতা পার্টি, সেখান থেকে রোলিং প্ল্যানটা আসছে। দ্য টোটাল এক্সপেন্ডিচার ফর এগ্রিকালচার ওয়াজ দ্য হাইয়েস্ট ইন হুইচ 5-year প্ল্যান, টোটাল এক্সপেন্ডিচার ফর এগ্রিকালচার, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগ্রিকালচারের উপর এক্সপেন্ডিচার সবচেয়ে বেশি ছিল? সঠিক উত্তর অপশন এ, 4th 5-year প্ল্যান,
4th 5-year প্ল্যানে এগ্রিকালচারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট, দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সরাসরি প্রশ্ন, সহজ প্রশ্ন। জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনিই হবেন প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। দ্য গ্রোথ রেট অফ এগ্রিকালচার সেক্টর ওয়াজ নেগেটিভ ইন। এগ্রিকালচার সেক্টরে গ্রোথ নেগেটিভ হয়ে গিয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে? তো এটা আগেও আলোচনা করেছি যে থার্ড প্ল্যানে কিন্তু এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছিল, কিন্তু এখানে যুদ্ধ হয়েছিল দুটো, একটা পাকিস্তানের সাথে, একটা চীনের সাথে, এবং তাছাড়া খরা এসেছিল। তার ফলে কিন্তু ভারতের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে, এগ্রিকালচারের প্রোডাকশনও কিন্তু কমে যায়, গ্রোথও নেগেটিভ ছিল। নেক্সট, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস। ইন্ডিয়ান ইকোনমির গ্লোবালাইজেশন বলতে কি বোঝাবে? এখানে হচ্ছে মিনিমাম পসিবল রেস্ট্রিকশন অন ইকোনমিক রিলেশন উইথ আদার কান্ট্রিজ। তো সবচেয়ে কম রেস্ট্রিকশন থাকবে। গ্লোবালাইজেশন মানে কি? সেখানে রেস্ট্রিকশনটা সবচেয়ে কম থাকবে। অন্যান্য বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য হবে, প্রত্যেকটা দেশের সাথে, বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য হবে, এবং ব্যবসা বাণিজ্য হওয়ার যে রেস্ট্রিকশন সেটা কিন্তু থাকবে না। নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ স্টার্টেড ইন, প্রশ্নটা আগে এসেছে 1952 সালে। টেক অফ স্টেজ ইন এন ইকোনমি। টেক অফ স্টেজ এটা বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টেক অফ স্টেজ এটা বলতে বোঝায় যে স্টিডি গ্রোথ বিগিনস, যেখানে গ্রোথটা, ডেভেলপমেন্টটা কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টেক অফ স্টেজ। নেক্সট, আ ক্লোজড ইকোনমি মিনস। একটা ক্লোজড ইকোনমি বলতে কি বোঝায়? নাইদার এক্সপোর্ট নর ইম্পোর্ট। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট নেই। ওপেন ইকোনমি মানে এক্সপোর্ট ইম্পোর্ট সেখানে বাধাহীন, আর ক্লোজড ইকোনমি একেবারে ক্লোজড ইকোনমি, সেখানে বাইরের দেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য কিন্তু হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে ক্লোজড ইকোনমি। নেক্সট, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন? ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের ব্যাপারে এখানে কারেক্ট স্টেটমেন্ট কোনটা? সঠিক উত্তর, ইট ইজ নট ডিফাইন্ড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কিন্তু ভারতের সংবিধানে কোথাও বলা নেই প্ল্যানিং কমিশন। এই জন্যই কিন্তু খুব সহজে এটাকে প্ল্যানিং কমিশনটা বন্ধ করে নীতি আয়োগ আনা গেছে, কারণ এটা কিন্তু সংবিধানে কোথাও ছিল না। ইন হুইচ সেক্টর দ্য পাবলিক সেক্টর ইজ দ্য মোস্ট ডমিনেন্ট? কোন সেক্টরে পাবলিক সেক্টরের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে, সবচেয়ে বেশি ডমিনেন্স রয়েছে এখানে? তো এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকিং। ট্রান্সপোর্ট, স্টিল প্রোডাকশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো কিন্তু সরকারি ক্ষেত্রেই সবচেয়ে বেশি রয়েছে, আর কমার্শিয়াল ব্যাংকিংয়ের ক্ষেত্রে তুলনামূলক পাবলিক সেক্টর কিন্তু অনেক বেশি এখানে সক্রিয়, অনেক বেশি কার্যকরী, অনেক প্রাধান্য তার রয়েছে। ইন্ডিয়া হ্যাড এ প্ল্যান হলিডে। ইন্ডিয়াতে প্ল্যান হলিডে কোন সময় ছিল? সঠিক উত্তর অপশন এ, আফটার দ্য ড্রট অফ 1966। 66 এর পর 3 বছর কিন্তু এখানে প্ল্যান হলিডে আসছে। খুব গুরুত্বপূর্ণ প্ল্যান হলিডে। ইন ইকোনমিক প্রোডাকশন মিনস। ইকোনমিক্স সে প্রোডাকশন বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর, ক্রিয়েটিং ইউটিলিটি, উপযোগিতা তৈরি করা। প্রোডাকশনের অর্থ হচ্ছে উপযোগিতা তৈরি করা, ক্রিয়েটিং ইউটিলিটি। হুইচ টাইপ অফ ইকোনমি ক্যান বি টার্মড অ্যাজ লেসেস্ট ফেয়ার ইকোনমি? কোন ধরনের অর্থনীতিকে বলা হবে? ক্যাপিটালিস্ট ইকোনমিকে বলা হবে। ফেরা স্ট্যান্ড ফর, খুব গুরুত্বপূর্ণ, ফেরা কাকে বলা হয়? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ফেমা খুব গুরুত্বপূর্ণ, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এর ফুল ফর্মটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। নেক্সট, এমএনসি স্ট্যান্ড ফর। এমএনসি কাকে বলে? এমএনসি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ বা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস। ডিভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান রুপি ইন টার্মস অফ ইউএস ডলার ওয়াজ ইন দ্য ইয়ার। ডিভ্যালুয়েশন করা হয়েছিল কবে? ইউএস ডলারের ভিত্তিতে ভারতের যে মুদ্রা সেটাকে
অবমূল্যায়ন করা হয়েছিল, ডিভ্যালুয়েশন করা হয়েছিল 1991 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডিভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান রুপি, এটা করা হয়েছিল 1951 সালে। আইএমএফ এর ফুল ফর্মটা জিজ্ঞাসা করা হয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আচ্ছা, এটা ইন্টারনাল, অপশন সি সঠিক উত্তর এখানে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট, ইম্পোর্ট সাবস্টিটিউশন। ইম্পোর্ট সাবস্টিটিউশন বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে প্রডিউসিং ইম্পোর্টেড গুডস ডোমেস্টিক্যালি, অর্থাৎ ইম্পোর্টের বিকল্প কি হতে পারে, নিজের দেশে সেটাকে তৈরি করা। এফডিআই, এফডিআই এর ফুল ফর্মটা কি? আমরা খুব পরিচিত একটা বিষয়, এফডিআই বারবারই বলা হয়। তো এফডিআই এর ফুল ফর্মটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফআইআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেল্পস টু ইমপ্রুভ। এফআইআই কি ইমপ্রুভ করতে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঠিক উত্তর সবকটাই। ক্যাপিটাল মার্কেট, হোপ অফ ইকুইটি ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল ইনোভেশন ডেভেলপমেন্ট, এগুলো সবইতেই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বলা হয় এফআইআইকে, এবং সেটা কিন্তু এই সমস্ত কিছুতেই হেল্প করে। মাল্টিন্যাশনাল কর্পোরেশন ওনস অ্যান্ড ম্যানেজার্স বিজনেসেস ইন ট্রু অর মোর কান্ট্রিজ। মাল্টিন্যাশনাল কর্পোরেশন এরা বিজনেস যদি দুই বা তার বেশি সংখ্যক দেশে করে থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে এমএনসি বলা হয়। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেমোগ্রাফি বলতে বোঝায় স্টাডি অফ পপুলেশনকে, পপুলেশন স্টাডিকে বলা হয় ডেমোগ্রাফি। নেক্সট, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল দোজ ডাই ইন আ পপুলেশন ইন আ গিভেন পিরিয়ড অফ 5 is called। নতুন জন্মগ্রহণ করছে যারা, এখানে 5 বছরের মধ্যে বলতে চাওয়া হয়েছে, সরি জন্মগ্রহণ না, এটা ডাই বলা রয়েছে, মৃত্যুর কথা বলা রয়েছে। ডাই ইন আ পপুলেশন ইন আ গিভেন পিরিয়ড অফ 5 ইজ কল্ড, ওটা 5 না, ডাই এটা টাইম হবে, পিরিয়ড অফ, গিভেন পিরিয়ড অফ টাইম। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল দোজ ডাই ইন আ পপুলেশন ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট এলাকায় কতজন মানুষ মারা যাচ্ছেন সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে মর্টালিটি রেট, মৃত্যুহার। নেক্সট, পপুলেশন ডেন্সিটি মিনস। পপুলেশন ডেন্সিটি বলতে কি বোঝায়? পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব বলতে কি বোঝায়? পপুলেশন সাইজ ইন আ স্পেসিফিক এরিয়া, অবশ্যই, কারণ জনঘনত্ব বিষয়টা কি? কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কত সংখ্যক মানুষ বসবাস করেন, সেই অনুপাতটাই হচ্ছে পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব। একটা নির্দিষ্ট এলাকা থাকবে এবং সেখানে মোট মানুষের যে জনসংখ্যা সেটা। 2011 1 মার্চ অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যা কত ছিল? অর্থাৎ এখানে সেন্সাসের কথাই জিজ্ঞাসা করা হয়েছে। 2011 যে লাস্ট সেন্সাস হয়েছিল সেখানে হয়েছিল 121 কোটি। সেক্স রেশিও ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য সেন্সাস অফ 2011। ডেমোগ্রাফি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি দুটো পোর্শনেই রয়েছে, সুতরাং এই ডেমোগ্রাফি থেকে কিন্তু সরাসরি প্রশ্ন এসে থাকে প্রিলিমসের ক্ষেত্রে। তো 2011 সালে সেক্স রেশিও কত ছিল ভারতবর্ষের ক্ষেত্রে? তো এটা ছিল 940 ফিমেল পার 1000 মেল, প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা ছিল 940। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্য স্টেট রেকর্ডেড হাইয়েস্ট ভ্যালু অফ ওভারঅল সেক্স রেশিও, সবচেয়ে ভালো সেক্স রেশিও ছিল কোন রাজ্যের ক্ষেত্রে? তো এটা অবশ্যই কেরালা। হোয়াট ইজ ক্রুড লিটারেসি রেট? ক্রুড লিটারেসি রেট বলতে কি বোঝায়? নাম্বার অফ লিটারেট পারসন টু টোটাল পপুলেশন, মোট জনসংখ্যাতে যতজন মানুষ সাক্ষর তাকে বলা হবে ক্রুড লিটারেসি রেট। অ্যাজ পার দ্য 2011 সেন্সাস, লিটারেসি রেট ইন ইন্ডিয়া ওয়াজ, ভারতবর্ষের শিক্ষার হার কত ছিল 2011 সেন্সাস অনুযায়ী? খুব গুরুত্বপূর্ণ, 74.04%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার অফ পার্সনস পার স্কোয়ার কিলোমিটার ইজ কল্ড, প্রতি বর্গ কিমিতে যতজন মানুষ বসবাস করেন
তাকে কি বলা হবে? তো তাকে বলা হবে অবশ্যই ডেন্সিটি অফ পপুলেশন, জনঘনত্ব। কারণ এখানে পার্টিকুলার এরিয়া বলে দেওয়া হচ্ছে এবং সেখানে মোট কতজন বসবাস করেন, মানে স্কোয়ার বলা হয়েছে। তো 1 স্কোয়ার কিলোমিটার বা যে কোনো ধরনের এরিয়া বলা থাকলে সেখানে কিন্তু সেটা অবশ্যই ডেন্সিটি অফ পপুলেশন। মেজারিং নাম্বার পপুলেশন হু ডাই, মারা যাচ্ছেন যারা, তাদের জনসংখ্যা যখন ধরা হচ্ছে সেটাকে কি বলা হবে? সেটা অবশ্যই মর্টালিটি রেট। এনপিপি, এনপিপির ফুল ফর্মটা এখানে জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর ন্যাশনাল পপুলেশন পলিসি, ন্যাশনাল পপুলেশন পলিসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমার্শিয়াল ক্রপ ইন ইন্ডিয়া, বাণিজ্যিক ফসল। এখানে বাণিজ্যিক ফসল কোনটা? সঠিক উত্তর অল অফ দি অ্যাবভ। মাস্টার্ড, টোব্যাকো, জুট, এগুলো সবই কিন্তু বাণিজ্যিক ফসল বা কমার্শিয়াল ক্রপের মধ্যে পড়ে। হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান পপুলেশন ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, এগ্রিকালচারের উপর নির্ভর করে আছেন কত শতাংশ মানুষ? খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 53% হবে, 53%। অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু এর উপর ডিপেন্ড করে আছেন, এগ্রিকালচারের উপর। হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান জিডিপি ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য সার্ভিস সেক্টর, অর্থাৎ এখানে টার্সিয়ারি সেক্টরের কথা বলা হয়েছে। সার্ভিস সেক্টর কত পার্সেন্ট এখানে কন্ট্রিবিউট করে থাকে? এটা 60%, সঠিক উত্তর 60%। হোয়াট অ্যাক্টিভিটিস টার্মড অ্যাজ অ্যাক্টিভিটি অফ টার্সিয়ারি সেক্টর, তৃতীয় ক্ষেত্রের কার্যকলাপ বলতে কি বোঝানো হয়? এখানে কোনটা তৃতীয় ক্ষেত্রে কার্যকলাপের মধ্যে পড়বে? হুইট প্রোডাকশন, মোবাইল প্রোডাকশন, কনস্ট্রাকশন অফ এ ড্যাম, নাকি ফিশিং? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হুইট প্রোডাকশন এটা প্রাইমারি, ফিশিং প্রাইমারি, মোবাইল প্রোডাকশন সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। কারণ প্রথম দুটো কৃষি, এ এবং ডি কৃষি, আর মোবাইল প্রোডাকশন এটা কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে। তো একটা ড্যাম কনস্ট্রাকশন করতে গেলে কিন্তু সেখানে সেটা একটা পরিষেবার বিষয়ও আসছে, কারণ এখানে বিদ্যুৎ উৎপাদন এবং অন্য কিছু পরিষেবার দেওয়ার বিষয় রয়েছে, সেই জন্য এটা কিন্তু আসবে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটা গুরুত্ব সহকারে বুঝতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্রেও কিন্তু আছে, যেগুলো আরও উন্নত ধরনের কাজ, সেগুলো কিন্তু চতুর্থ, এবং সবচেয়ে বেশি ইনোভেশন যেখানে প্রয়োজন হয় সেগুলো কিন্তু পঞ্চম সেক্টরের মধ্যে বা কুইনারি সেক্টরের মধ্যে পড়ে। নেক্সট, অ্যান ইকোনমি হুইচ ডাজ নট হ্যাভ এনি রিলেশন উইথ রেট অফ দ্য ওয়ার্ল্ড ইজ নোন অ্যাজ, এটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হবে, কোনো যোগাযোগ নেই, একটা অর্থনীতি যেখানে অন্য কোনো দেশের সাথে যোগাযোগ নেই, সেটা অবশ্যই ক্লোজড ইকোনমি। নেক্সট, ইন্ডিয়া ইজ আ ডেভেলপড, ডেভেলপিং, আন্ডারডেভেলপড, নান অফ দিস, অবশ্যই ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া। হুইচ সেক্টর ইজ কনসিডার্ড এজ দ্য ওয়ার্ক ফোর্স ফর ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির ওয়ার্ক ফোর্স কোন সেক্টরকে বলা হবে? অবশ্যই প্রাইমারি সেক্টর, কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি লেবার, সবচেয়ে বেশি ওয়ার্ক ফোর্স কিন্তু ইন্ডিয়ান ইকোনমির মধ্যে এখানে কিন্তু থাকে, অবশ্যই প্রথম সেক্টরে, কারণ অধিকাংশ মানুষ এখানে প্রথম সেক্টরের সাথে যুক্ত, সেই জন্য। নেক্সট, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, দ্য রেট অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরবানাইজেশন 2011 সালে সেন্সাস হয়েছিল, তারপর থেকে প্রত্যেকটা বছরে কিন্তু সেন্সাস থেকে প্রশ্ন অবশ্যই থাকে, কারণ এটা সরাসরি সিলেবাসে উল্লেখ রয়েছে। এখন প্রচুর প্রশ্ন, নর্মাল প্রশ্ন কিন্তু এখান থেকে চলে এসেছে। এখন কিন্তু এই ধরনের প্রশ্নের উপর গুরুত্ব আরোপ করতে হবে, যেগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কারণ ডেমোগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, দুটো জায়গাতে সিলেবাসে রয়েছে, জিওগ্রাফি এবং ইকোনমি। সুতরাং এই ধরনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে হচ্ছে রেট অফ আরবানাইজেশন 32.5%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি, অর্থাৎ এখানে জনঘনত্বের কথা বলা হয়েছে। জনঘনত্ব সঠিক উত্তর বিহার। বিহারে কিন্তু প্রচুর, সবচেয়ে বেশি জনঘনত্ব, এটা কিন্তু প্রথম রাজ্য। এখানে ভুল রয়েছে, এটা কেরালা তো অবশ্যই নয়, এটা হচ্ছে বিহার হবে। রিলেটিভ পভার্টি ইজ বেসিক্যালি রিলেটেড টু, রিলেটিভ পভার্টি এটা কিসের সাথে সম্পর্কিত? তো দারিদ্র্যের সাথে অবশ্যই সম্পর্কিত। দ্য সেক্স রেশিও অফ কেরালা ইন 2011, যেহেতু প্রথম স্থানে ছিল, এই সেক্স রেশিও কত ছিল সেটা আমাদের জানা প্রয়োজন। তো এটা হচ্ছে 1084, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য চাইল্ড সেক্স রেশিও অফ ইন্ডিয়া ইজ 2011, শিশু
লিঙ্গ অনুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিশু লিঙ্গ অনুপাত 913, এটা কিন্তু অনেক কম। এখানে কিন্তু গুরুত্ব দেওয়ার বিষয় রয়েছে যে শিশুদের মধ্যে কিন্তু প্রচুর নারী সংখ্যা এখানে কিন্তু কম, অর্থাৎ এখানে কিন্তু ভ্রূণ হত্যা থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করছে, এই ধরনের ডেটা থেকে বোঝা যাচ্ছে। এই জন্য এই ধরনের ডেটাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখতে হবে। চাইল্ড সেক্স রেশিও কিন্তু অনেক কম, 940, আর এখানে চাইল্ড সেক্স রেশিও দেখা যাচ্ছে 913, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্য টাইপ অফ আনএমপ্লয়মেন্ট মোর প্রমিনেন্ট ইন ইন্ডিয়া, কোন ধরনের বেকারত্ব ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এসে থাকে। সঠিক উত্তর সিজনাল আনএমপ্লয়মেন্ট। ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট ইজ এস্টিমেটেড বাই, ভারতবর্ষের যে আনএমপ্লয়মেন্ট সেটা কি এস্টিমেট করে থাকে? তো আইএসও। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইজ কমন ইন, ছদ্ম বেকারত্ব কোন সেক্টরে দেখতে পাওয়া যায়? অবশ্যই এটা এগ্রিকালচার সেক্টরে ছদ্ম বেকারত্ব দেখতে পাওয়া যায়। দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া 2009-10, আনএমপ্লয়মেন্ট রেট কত ছিল? সঠিক উত্তর 8.2%। নেক্সট, ইন্ডিয়াস র্যাঙ্ক আউট ইন্টু এডিআই ইন 2012, তো এখানে এটা অনেক পুরাতন ডেটা, এখানে এটা প্রয়োজন নেই আমাদের। দ্য অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস থেকে সরাসরি প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সঠিক উত্তর অপশন এ, গ্রোথ রেট, অ্যানুয়াল গ্রোথ রেট কিন্তু, অর্থাৎ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ভারতবর্ষে 1.9% ছিল। What was the contribution of primary sector to net domestic product of India in 2011? 2011 সালে প্রাইমারি সেক্টর এর ডোমেস্টিক প্রোডাকশনের মধ্যে কত পার্সেন্ট ছিল? যদিও এটা পুরাতন ডেটা, এটা আমাদের না জানলেও চলো, এটা 18%। সঠিক উত্তর। ল্যান্ড রিফর্মস ইনক্লুড, ল্যান্ড রিফর্মের মধ্যে কি কি পড়ে? নিউ আইডিয়া অফ ইরিগেশন, ফার্টিলাইজার্স, নিউ সিডস, ভূমি সংস্কার, খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সবকটাই এর মধ্যে আসছে। হোয়াট ইজ দ্য মেইন হুইট প্রোডাকশন স্টেট ইন ইন্ডিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ গম উৎপাদনকারী রাজ্য ভারতবর্ষের ক্ষেত্রে কোনটা? তো এখানে সঠিক উত্তর অবশ্যই পাঞ্জাব হবে। হুইচ ইজ দ্য কমার্শিয়াল ক্রপ, বাণিজ্যিক ক্রপের মধ্যে কোনটা? কমার্শিয়াল ক্রপের মধ্যে কোনটা? সঠিক উত্তর অপশন সি, চা। পিডিএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিডিএস বলতে কি বোঝায়? পিডিএস হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ যেটাকে রেশনিং ব্যবস্থা বলে। নেক্সট, রিজনাল রুরাল ব্যাংক ওয়াজ স্টার্টেড ইন, কত সালে আরআরবি স্টার্ট হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এসে থাকে। সঠিক উত্তর 1975। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড, প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে এসেছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1951 সালে প্রথম কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পলিসি এসেছিল। এমআরটিপি অ্যাক্ট কিসের সাথে যুক্ত? এমআরটিপি অ্যাক্ট, সঠিক উত্তর ইন্ডাস্ট্রি, শিল্পের সাথে। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ওয়াজ এস্টাবলিশড ইন, ইন্ডিয়ান আয়রন এবং স্টিল কোম্পানি এটা কত সালে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে 1909 সালে। নেক্সট, বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ স্টার্টেড ডিউরিং প্ল্যান, বোকারো স্টিল প্ল্যান্ট এটা কোন পরিকল্পনার সময়ে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা তৈরি করা হয়েছিল। এক্সপোর্ট প্রোডাকশন ইজ অ্যান, এক্সপোর্ট প্রোডাকশন আউটওয়ার্ড বুকিং স্ট্র্যাটেজি, অর্থাৎ বিদেশে বাইরে যেটা উৎপাদন করা হয় বিদেশে পাঠানোর জন্য, সেই প্রোডাকশনের কথা বলা হয়েছে। নেক্সট, ইম্পোর্ট কোটা, ইম্পোর্ট কোটাটা কি? এটা হচ্ছে একটা নন ট্যারিফ ব্যারিয়ার। হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর এম.এস. স্বামীনাথন। এবং সারা বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলককে। হচ্ছে দ্য ফলোইং ইজ এ খরিফ ক্রপ, খরিফ ক্রপের মধ্যে কোনটা? খরিফ ফসলের মধ্যে কোনটা? সঠিক উত্তর অপশন বি, মেইজ।
খরিফ ক্রপ, খরিফ ফসল। দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যান্ড এনডিপি ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এর মধ্যে মূল তফাৎটা কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট, আনএমপ্লয়মেন্ট হুইচ অকার ডিউ টু মুভ ফ্রম ওয়ান জব টু অ্যানাদার জব ইজ নোন অ্যাজ। একটা জব থেকে অন্য জবে যাওয়ার মধ্যবর্তী সময় যেটা অনিযুক্ত থাকছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। একটা জব ছেড়ে অন্য জব ঢোকার মধ্যবর্তীকালীন যে গ্যাপ, সেটাকে, সেই সময় যে আনএমপ্লয়মেন্ট, সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। টাইপ অফ আনএমপ্লয়মেন্ট মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কি ধরনের আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর ডিসগাইজড, ছদ্ম বেকারত্ব ভারতবর্ষে। আচ্ছা সরি, এটা ছদ্ম বেকারত্ব হবে না, কারণ এটা শুধুমাত্র কৃষিক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট, আনএমপ্লয়মেন্ট ইন আ ডেভেলপিং কান্ট্রি ইজ জেনারেলি টেক প্লেস ডিউ টু। একটা ডেভেলপিং কান্ট্রিতে আনএমপ্লয়মেন্টের মূল কারণটা কি? নেক্সট হচ্ছে ল্যাক অফ ইফেক্টিভ ডিম্যান্ড। ইফেক্টিভ ডিম্যান্ড, ডিম্যান্ড না থাকলে সেই অর্থনীতিতে কিন্তু উন্নয়ন হবে না। ডেভেলপিং কান্ট্রির একটা সমস্যা। তো কারণ হচ্ছে মানুষের হাতে অর্থ থাকে না, অর্থ না থাকলে ডিম্যান্ড থাকবে না, ডিম্যান্ড না থাকলে প্রোডাকশন হবে না, প্রোডাকশন না হলে গ্রোথ হবে না, গ্রোথ না হলে ক্যাপিটাল ফর্মেশন হবে না, ক্যাপিটাল ফর্মেশন না হলে কিন্তু আবারও সেখানে মন্দা আসবে, মানুষের হাতে টাকা আসবে না। তো এই বিষয়টা কিন্তু সাইক্লিক্যাল অর্ডারে চলতে থাকে। তো এই আনএমপ্লয়মেন্টের ডেভেলপিং কান্ট্রি এটা কিন্তু একটা সমস্যা। নেক্সট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট রেফার্স টু। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়? আনএমপ্লয়মেন্ট ডিউ টু ইকোনমিক রিজন। অর্থনীতির এই যে সাইকেল, সেই অর্থনীতির সাইকেলের কারণে যখন আনএমপ্লয়মেন্ট হয় সেটাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। কারণ এই যে বৃত্তাকার চক্রাকারে ঘুরছে অর্থনীতির বিষয়টা, তো সেখানে যদি আনএমপ্লয়মেন্ট সেই কারণ দেখা যায় সেটাকে বলা হয় এটা। নেক্সট, অ্যাবসলিউট পভার্টি। অ্যাবসলিউট পভার্টি কাকে বলে? পভার্টি ইন টার্মস অফ বেসিক মিনিমাম ক্যালোরিজ রিকোয়ারমেন্ট। যতটা ক্যালোরি প্রয়োজন তার চেয়ে যদি কম ক্যালোরি ইনটেক করা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি। নেক্সট, পভার্টি গ্যাপ। পভার্টি গ্যাপ কাকে বলা হবে? সঠিক উত্তর ডিফারেন্স বিটুইন পভার্টি লাইন অ্যান্ড অ্যাকচুয়াল ইনকাম লেভেল। ডিফারেন্স বিটুইন পভার্টি লাইন অ্যান্ড অ্যাকচুয়াল ইনকাম লেভেল। নেক্সট, when the productive capacity of an economy is inadequate to create sufficient number of job। যখন অর্থনীতি যথেষ্ট সংখ্যক জব তৈরি করতে পারছে না সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট, পভার্টি ইন লেস ডেভেলপড কান্ট্রিজ লার্জলি ডিউ টু। অনুন্নত দেশে পভার্টি দেখতে পাওয়া যায় কেন? এর মূল কারণটা কি? ইনকাম ইনইকুয়ালিটি, আয়ের অসাম্য। Which of the sector has emerged as the largest producing sector in India? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর ভারতবর্ষের ক্ষেত্রে, সবচেয়ে বেশি প্রোডাকশন হয় এই সেক্টরে, সেটা হচ্ছে অবশ্যই টার্সিয়ারি সেক্টর। ভারতবর্ষের জিডিপির অংশে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রয়েছে কিন্তু টার্সিয়ারি সেক্টরে। জিডিপি ইজ দ্য টোটাল ভ্যালু অফ। জিডিপি বলতে টোটাল মূল যে ভ্যালু কিসের? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। সমস্ত ফাইনাল গুডস এবং সার্ভিসের যে মূল্য সেটা হচ্ছে জিডিপি। নেক্সট, দ্য বেস্ট ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এনি কান্ট্রিজ। ইকোনমিক ডেভেলপমেন্টের বেস্ট ইন্ডিকেটর কোনটা? সঠিক উত্তর গ্রস প্রোডাকশন, অর্থাৎ জিডিপির কথা বলা হচ্ছে। জিডিপি দেখে বলা যায় যে দেশটা উন্নত নাকি অনুন্নত, কতটা উন্নত সেখানে হচ্ছে। নেক্সট, দ্য মিড ডে মিল স্কিম ওয়াজ লঞ্চ অন। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিড ডে মিল স্কিম ভারতবর্ষের ক্ষেত্রে কবে শুরু হয়েছিল? আগস্ট 15, 1995, 1995 সালের 15 আগস্ট মিড ডে মিল স্কিম শুরু হয়েছিল। নেক্সট, জুলাই 12, 1982 দ্য এআরডিসি কোলাবোরেটিভ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনডাইরেক্ট একটা প্রশ্ন। সাধারণত এই ধরনের প্রশ্ন এটা ঘুরিয়ে করা হয়। এখানে কি করা হয়েছে? জুলাই 12, 1982 এআরডিসি এটা কোলাবোরেটিভ হয়েছিল কার সাথে? অবশ্যই এটা নাবার্ড, কারণ এই ডেটে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে।
নেক্সট, দ্য ফার্স্ট কমপ্লিট ইন্ডিয়ান ব্যাংক ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, সম্পূর্ণভাবে ভারতীয়, সম্পূর্ণভাবে দেশীয় ব্যাংক স্থাপিত হয়েছিল কত সালে? 1794-তে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কমপ্লিট ইন্ডিয়ান ব্যাংক। এর আগে ভারতবর্ষের অনেক ব্যাংক স্থাপিত হয়েছিল বিদেশি সাহায্যে বা বিদেশি কোলাবোরেশনে, ইন্ডিয়া বিদেশি, কিন্তু সম্পূর্ণভাবে প্রথম ভারতীয় ব্যাংক শুরু হয়েছিল 1794-তে। খুব গুরুত্বপূর্ণ সাল। দ্য গান্ধিয়ান প্ল্যান ওয়াজ প্রেজেন্টেড বাই, গান্ধিয়ান প্ল্যান কে প্রেজেন্ট করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর শ্রীমান নারায়ণ। হচ্ছে দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান প্ল্যানিং, ইন্ডিয়ান প্ল্যানিং এর বৈশিষ্ট্য এখানে নয় কোনটা? ফিজিক্যাল প্ল্যানিং। রোলিং প্ল্যান রেফার টু এ প্ল্যান, রোলিং প্ল্যান বলতে কি বোঝায়? চেঞ্জ ইট অ্যালোকেশন এভরি ইয়ার, প্রত্যেক বছর এর অ্যালোকেশনটা চেঞ্জ হয়ে যায়, কারণ কতটা উন্নত হয়েছে কতটা অনুন্নত হয়েছে সেটা খতিয়ে দেখার পর আবার অ্যালোকেশন করা হয়, তো প্রত্যেক বছর এটা চেঞ্জ হয়, সেটা বলা হয়েছে এখানে। আচ্ছা নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড ইন, এনডিসি কবে নাগাদ এটা প্রতিষ্ঠা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, সাল দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আগস্ট 6, 1952। এখানে ভুল দেওয়া যায়, এটা 1952 হবে অবশ্যই। ডেভেলপমেন্ট কাউন্সিল। 20 পয়েন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার, 20 পয়েন্ট প্রোগ্রাম এটা কবে লঞ্চ করা হয়েছিল? এটা লঞ্চ করা হয়েছিল 1975 সালে, ইন্দিরা গান্ধীর সময়। মহালানবিস মডেল হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ 5-year প্ল্যান, মহালানবিস মডেল কোন পরিকল্পনার সাথে সংযুক্ত? ওটা হচ্ছে সেকেন্ড 5-year প্ল্যানের সাথে সংযুক্ত মহালানবিস প্ল্যান। In which of the following years Essential Commodity Act enacted, খুব গুরুত্বপূর্ণ, এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট এটা কবে এসেছিল? 1961 সালে এটা কিন্তু আসছে এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট। খুবই গুরুত্বপূর্ণ, এখানে 121টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে ইকোনমি। এর পরবর্তী সময় আরও বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। তো আজকে এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।